সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী রওশনুরা সাকি। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। কয়েকটি জায়গায় তিস্তার পানি বিপদসীমার উপরে, 4 জেলার নিচু এলাকা প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। মানিকগঞ্জের পদ্মার ভাঙনে বিলীন বহু স্থাপনা। ঢাকা সিলেট 4 লেন থেকে ধরখার আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশ বাদ পড়ায় ব্যাহত হবে প্রকল্পের মূল উদ্দেশ্য। মৎস্য সংশ্লিষ্টদের ব্যবসা বাণিজ্যে ক্ষতির আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুর, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা নদীর পানি কিছুটা কমলেও এখনও কুড়িগ্রামের কাউনিয়া ও রংপুরের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বন্দী হয়ে আছে 4 জেলার নিম্নাঞ্চলের মানুষ। ডুবে গেছে রোপা আমন ধান, ডাল ও বিভিন্ন শাকসবজি ক্ষেত। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গতকাল বিকেল থেকে হঠাৎ বাড়তে থাকে তিস্তার পানি। প্রবল স্রোতে ভারত থেকে নেমে আসে পানি। কিছুক্ষণের মধ্যেই তিস্তা ব্যারেজ পয়েন্টে অতিক্রম করে বিপদসীমা। তিস্তার পানি বাড়ায় ধরলা, দুধকুমার ও পটেশ্বরী সহ আশেপাশের নদ নদীর পানিও বাড়তে থাকে। প্লাবিত হয় নীলফামারীর ডোমার, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, আদিতমারি, কালীগঞ্জ ও সদর, রংপুরের গঙ্গাচর উপজেলার লক্ষ্মীটারি ও বাগেরহাট এবং কুড়িগ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। এই বর্ষার মধ্যে এটা বড় বন্যা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি এসে এখন তো ভাত পানি কোনো খাওয়া না, পাক পাক করা বুদ্ধি নেই, কেমন করে ভাত খাবো। হঠাৎ পানি বাড়ায় দিশেহারা হয়ে পড়ে নদীপাড়ের বাসিন্দারা। মুহূর্তে চোখের সামনে তলিয়ে যায় রোপা আমন, বিভিন্ন সবজি ও ডাল সহ জমির ফসল। আজ 12টা পর্যন্ত পানি একটা ছয় চক্র পানি। এখন মনে করো জিনিস সব হারিয়ে গেছে আমার, আর খাবার তো কোনো বুদ্ধি নেই। এখন পর্যন্ত খালি একটা খালি পান খেতে একটা চা। আজকে সর্বোচ্চ বন্যার পানি বেশি হয়েছে, আর আমরা চাই যে আমরা তিস্তার কাজ চাই, আমরা কোনো ত্রাণ চাই না। আমাদের গাড়ি কিন্তু আসলে কয়েকটা সড়কের কিছু নিম্ন অঞ্চলে পানি প্লাবিত হয়েছে। অলরেডি একটি রাস্তায় ভাঙন দেখা গেছে, সেখানে আমরা সাময়িকভাবে বাড়ির বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করছি। আশা করি এই পানি ধীরে ধীরে কমে যাবে, এবং তা সত্ত্বেও আমরা যে যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয়কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাবো। পানি উন্নয়ন বোর্ড জানায় বর্তমানে তিস্তার পানি কিছুটা কমেছে। তবে রংপুরের ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার এবং কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের 44টি গেটের সবকটি খুলে দেওয়া হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে ব্যারেজ পয়েন্ট থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি নিয়ে জানিয়েছেন আমাদের সহকর্মী ফুয়াদ হাসান। হঠাৎ করে তিস্তায় পানি বৃদ্ধি পাওয়ায় অনেকটা আতঙ্ক কাজ করছিল তিস্তা পাড়ের মানুষের মধ্যে। যদিও সে আতঙ্কটা অনেকটা কেটে গিয়েছে, কারণ গত রাত পর্যন্ত যে হারে পানি বৃদ্ধি পেয়েছিল সে হারে কিন্তু পানি কমতে শুরু করছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গত রাত 12টা পর্যন্ত তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে প্রায় 36 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, যা 12 ঘন্টার ব্যবধানে কিন্তু প্রায় 46 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু নেমে গিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন ব্যারেজ পয়েন্টের পানি এবং কাউনিয়া পয়েন্টে এই পানি আসতে প্রায় 6 ঘন্টার সময় লাগে, যার কারণে এখন কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সেটি কমে যাবে বলে জানিয়েছেন আমাদেরকে। তারা আমাদেরকে আরও জানিয়েছেন যে কিছু কিছু জায়গায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেসব জায়গায় তারা জিও ব্যাগ দিয়েছেন, জিও ব্যাগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে, সেরকম কোনো ক্ষয়ক্ষতি নেই। তবে পানি আরও নেমে যাবে এবং দীর্ঘমেয়াদী কোনো বন্যার সম্ভাবনা নেই বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। মানিকগঞ্জে পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি।
পদ্মার প্রবল স্রোতে স্থানীয় 3টি ইউনিয়নের প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এদিকে নড়াইলে নবগঙ্গা নদীর ভাঙনে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার বিভিন্ন এলাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পদ্মার তীব্র স্রোতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের হরিরামপুরে। গত 2 মাসে বিলীন হয়েছে উপজেলার লেচরাগঞ্জ, আজিমনগর ও সুতালড়ি ইউনিয়নের শত শত বিঘা ফসলি জমি, বাড়িঘর ও স্থাপনা। ভাঙন আতঙ্কে নদী পাড় থেকে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে বসবাসকারীরা। গত 2 মাসে 3 ইউনিয়নের 10 কিলোমিটার এলাকায় নদীগর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক বাড়িঘর। এই নদীতে আমাদের নদীতে আমাদের সর্বনাশ করে দিল। 2-1000 বাড়ি ভাঙছে এই 2 মাসে। আর এখান থেকে সিলুমপুর থেকে হরিউরদা, গঙ্গা নদী, পাটগ্রাম, হাওলাঘাটা দিয়ে মোটামুটি আরো ঝুঁকির ভিতরে আছে 200 বাড়ি কমছে কম। ভাঙ্গা ওই যে সামনে নটা খোলা আছে রাস্তার মাথা, ওই জায়গা যাইতেছে আর কি। কোথায় যে যাবো আর কোনো তো সিদ্ধান্ত নাই, কোথায় গেলি পরে মানে এই নদীটা যায় ঠেক দিব, খালি ভাঙতেই আছে যাইতেছে মানে কোনো জায়গায় একটু আশ্রয় পাইনি, এখানে টুকনা পাইলে ওই জায়গায় যাবো আর কি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই 3 ইউনিয়ন চরাঞ্চল হওয়ায় বালির পরিমাণ বেশি, তাই ভাঙন বেশি হচ্ছে। সেখানে কোনো স্থাপনা তৈরির আগে ফিজিবিলিটি স্টাডি করার পরামর্শ দেন নির্বাহী প্রকৌশলী। স্থায়ীভাবে এখানে কোনো সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারিভাবে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ যেন করা না হয়। এই কারণে বলছি, কারণ এটা বালি দ্বারা আবৃত একটি চর, যেখানে চতুর্দিক দিয়ে পদ্মা নদী প্রবহমান। কারণ সেটা ফিজিবিলিটি স্টাডি পূর্বক নদীর ভাঙ্গনের বিষয়টি বিবেচনা না করে যদি কোনো ধরনের কাঠামো নির্মাণ করা হয়, অবশ্যই সেটা নদীগর্ভে যাওয়ার আশঙ্কা রয়েছে, কারণ সেটা বালি দ্বারা একটা আবৃত একটি বসবাসের জায়গা। এদিকে নড়াইলের কালিয়া উপজেলার পার বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীরে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে বিলীন হয়েছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সহ ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে মসজিদ, স্কুল সহ বিভিন্ন স্থাপনা। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে, আর একটা দোকান যাবে যা কিছু আছে হুমকির মুখে আছে। এগুলো ঠিক এখন যদি সমাধান না করা, এগুলো বাঁচানো কোনো সম্ভব না। এখানে ঈদগাহ আছে, এখানে গোরস্থান আছে, এখানে মসজিদ আছে, সবগুলো এখনো ঝুঁকির মুখে এখানে সব অবস্থান করতেছে। দ্রুত ব্যবস্থা নিতে হবে। দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে তো আমাদের সব চলে যাবে। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে, আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। ভাঙন রোধে নবগঙ্গা নদীর তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। পাবনায় ইছামতি নদী খননের মাটিতে ক্ষতিগ্রস্ত ফসলি জমি ও বসত বাড়ির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন নদীর পাড়ের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন আতাইকুলা থানাধীন চক উগ্রগড় গ্রামেরই ইছামতি নদী পাড়ের কয়েকশো মানুষ। তারা অভিযোগ করেন, পাবনায় ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নদী থেকে উত্তোলিত মাটি নদীর তীরে ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি, ফলের বাগান ও বসতবাড়ির পাশে জোরপূর্বক রাখায় 3 ফসলের জমি এবং কয়েক হাজার মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় 4 লেন সড়ক নির্মাণ প্রকল্প থেকে বাদ পড়েছে ধরঘাট থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশের সড়ক নির্মাণ কাজ। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে 2 দফা মেয়াদ বাড়িয়েও পুরো প্রকল্প শেষ না হওয়ায় দুর্ভোগে সড়ক ব্যবহারকারীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা রিপোর্টার আশেক মান্নান হিমেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারত বাংলাদেশ আন্তঃদেশীয় বাণিজ্য সম্প্রসারণে 2017 সালে একনেকে অনুমোদিত হয় আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেন মহাসড়ক প্রকল্প। 3টি প্যাকেজে 2020 সালে নির্মাণ কাজ শুরু করে ভারতীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 2023 সালে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও করোনায় কাজ বন্ধ থাকায় সময় বাড়ানো হয় 2025-এর 30 জুন পর্যন্ত। কিন্তু তাতেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। 2 দফায় 5 বছরের প্রকল্পের কাজ শেষ হয়েছে মাত্র 58%। তৃতীয় দফায় 2027 সালে 30 জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়াতে প্রস্তাব করেছে প্রকল্প সংশ্লিষ্টরা।
কিন্তু সেই প্রস্তাবনা থেকে বাদ পড়েছে ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 11.3 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। ভারতীয় যে অংশটুকু ছিল এলওসি প্রজেক্টের এটা এখন মেন আমাদের গলার কাটার। এটা সমাপ্ত হওয়াটা আমাদের খুবই দরকার। রাস্তায় প্রচন্ড জ্যাম হচ্ছে, রাস্তাঘাট সড়কের বেহাল দশা। এই বিষয়টা শেষ না হওয়া পর্যন্ত আসলে সড়ক বিভাগ আসলে কাজ করতে পারছে না এই অংশটুকুতে। তো আমরাও চাচ্ছিলাম যে আখাউড়া হলে ভালো হতো। তো যেহেতু ভারতীয় কর্তৃপক্ষ এটাকে বাতিল করেছে অথবা স্থগিত করেছে, সেহেতু পরবর্তীতে এই রাস্তাটা হয়ে গেলে আমরা আশা করি অথবা আমাদের সরকারের টাকা দিয়ে আমাদের সড়ক বিভাগ আশা করি ওইটুকু করে দিবে। বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণ প্রকল্পটি নেওয়া হলেও তৃতীয় দফায় প্রকল্প থেকে গুরুত্বপূর্ণ অংশ বাদ যাওয়ায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে জানান ব্যবসায়ীরা। দরহাট থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত এই প্যাকেজটি উদ্দেশ্যই ছিল বাণিজ্য উন্নয়নের জন্য, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়নের জন্য। আর সেই প্যাকেজটি যদি কার্যকরী না হলো আর 4 লাইন প্রকল্পটি যদি বাস্তবায়িত না হলো, তাহলে আমাদের মূল অবকাঠামোর উন্নয়নটাই তো ব্যাহত হলো। 1 নম্বর এবং 2 নম্বর প্রকল্প আছে, প্রায় 4 থেকে 5 বছর যাবত কাজ চলতেছে, এখনো মনে হয় না অর্ধেক হয়েছে। মানুষের ভোগান্তি শেষ নেই। ধরখার থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 11.3 কিলোমিটার অংশ 4 লেন প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি আমদানিকারক ও সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক। সাভারের আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। দুপুরে জামতলা এলাকায় পলমল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আয়েশা ক্লোদিং নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। এরপর থেকে আগুন নিয়ন্ত্রণে ইপিজেড ফায়ার সার্ভিস থেকে 3টি, জিরাবো ফায়ার সার্ভিসের 3টি সহ মোট 9টি ইউনিট কাজ করছে। তাদের সাথে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব। আমরা এখন চলে যাব হাসিবের কাছে। হাসিব, আচ্ছা, আমরা ফোনে যুক্ত হচ্ছি হাসিবের সঙ্গে। হাসিব, আপনি শুনতে পাচ্ছেন? হাসিব, অগ্নিকাণ্ড নিয়ে ফায়ার সার্ভিস কি বলছে আর ক্ষয়ক্ষতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে সকাল পর থেকে দুপুর অর্থাৎ 12:30টার দিকে আনুমানিক এখানে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয় আশুলিয়ার যে পলমল গ্রুপের একটি প্রতিষ্ঠান আয়েশা ক্লোথিং এ। পরবর্তীতে আগুনের তীব্রতা যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে তখন কিন্তু আশুলিয়া, ইপিজেড এবং জামগড়া এলাকার বিভিন্ন যে ফায়ার স্টেশন আছে সেখানকার দমকল বাহিনী সংযুক্ত হয়। এবং একটি বিষয় জানিয়ে রাখি, আসলে এই কারখানাটিতে কিন্তু প্রায় 4000-এর অধিক শ্রমিক কাজ করে। আমি কথা বলেছিলাম এখানকার যে ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা রয়েছেন আলাউদ্দিন সাহেব, উনি উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে 9টি ইউনিট কাজ করেছে, তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ জানা যায়নি এবং কোনো হতাহতেরও সংখ্যা এখনো তিনি জানাতে পারেনি। তবে অগ্নি প্রায় 4 ঘন্টা পর নির্বাপন করা সম্ভব হয়েছে। এখন ডাম্পিং এর কাজ চলছে। পুরো বিষয়টা জানতে আসলে আরো কিছুটা তাদের সময় লাগতে পারে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আশুলিয়ায় পোশাক কারখানার অগ্নিকাণ্ড নিয়ে জানাচ্ছিলেন সাভার প্রতিনিধি সৈয়দ হাসিব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উৎসব আজ। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আজ রাত 11:54 পূর্ণিমা তিথি শুরু হয়ে কাল সকাল 9:03 শেষ হবে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস প্রবারণা ব্রত পালন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বর্ষাবাস শেষে এই দিন পালন করেন। কক্সবাজারের অর্ধশতাধিক বৌদ্ধবিহারে সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে বুদ্ধ পূজা, অষ্টশীল গ্রহণ, মহাসংঘদান ও ধর্মসভা। জগতের সকল প্রাণীর মঙ্গলের জন্য করা হয় বিশেষ প্রার্থনা। এতে প্যালেস্টাইন সহ বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি বন্ধের আহ্বান জানানো হয়। এই প্রবারণা মূলত অর্থ হচ্ছে পরস্পরকে ক্ষমা করে দেওয়া এবং আজকের দিন আমরা সহনশীল, ক্ষমাশীল এবং আমরা পরস্পরের মৈত্রী চর্চা করি। বর্তমান অশান্ত বিশ্বে যে যুদ্ধে চারিদিকে হানাহানি, বিশেষ করে প্যালেস্টাইন গাজাতে যে যুদ্ধ, এগুলো একমাত্র
যে রক্ষার জন্য এবং বন্ধ হওয়ার জন্য গৌতম বুদ্ধের যে অহিংসা বাণী বা গৌতম বুদ্ধের যে সাম্যবাদ বাণী সেগুলো যদি আমরা যে প্রতিষ্ঠা করতে পারি বিশ্বব্যাপী, তাহলে আমাদের মধ্যে যুদ্ধ, সংঘাত, হানাহানি এগুলো চিরতরে বন্ধ হবে। বান্দরবানের মারমা সম্প্রদায় মাহা ওয়া গোয়াই পোয়ে নামে উদযাপন করছে দিনটি। উৎসবকে ঘিরে সকাল থেকে জেলার বিভিন্ন বিহারে ধর্মীয় সভা ও জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বলন আর বৌদ্ধ ভিক্ষুদের বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। সন্ধ্যার পর সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন হবে, তারপরে পাড়ায় পাড়ায় আমাদের পিঠা উৎসব হবে, তারপর কালকে হচ্ছে আমাদের রথযাত্রা পাড়া প্রদক্ষিণ করে আমাদের খেয়াঘাটে, উজানি পাড়ায় খেয়াঘাটে রথটি ভাসানো হবে। খাগড়াছড়িতে সকালে সদরের ইয়ংদো বৌদ্ধবিহারে বৌদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, পিণ্ডদান ও হাজারবাতি দানের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে মাসব্যাপী চলবে কঠিন চিবরদান। আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বুদ্ধ ভক্তরা ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, অতিথি আপ্যায়ন, ত্রিপিটক পাঠ, ফানুস উড়ানো ও বুদ্ধ কীর্তন করে উৎসব উদযাপন করেছে। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। এদিকে সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে লক্ষ্মী পূজা। বেলা 12টা থেকে শুরু হয়েছে এই পূজা, চলবে আগামীকাল সকাল 11টা পর্যন্ত। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে দুর্গাপূজার 5 দিন পর অনুষ্ঠিত হয় অর্থ ও ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা। নানা উপাচারের সনাতন ধর্মাবলম্বীরা এই পূজা করছেন। মঙ্গল ও ধনের আশায় এই পূজা করে থাকেন তারা। সকাল থেকে সনাতনী ধর্মাবলম্বীদের বাসায় লক্ষ্মী পূজা শেষে বিতরণ করা হয় প্রসাদ। এবারে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। 2025-26 অর্থবছরের শুরু থেকে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস নেমেছে। প্রায় 3 মাস কেটে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতায় গভীর মন্দার ছায়া পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসায়। যশোর জেলা রিপোর্টার রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে 2023-24 অর্থ বছরে 21,30,228 টন পণ্য আমদানি হয়েছিল, কিন্তু 2024-25 অর্থ বছরে প্রায় 74,000 টন কমে তা নেমে এসেছে 20,56,281 টনে। একইভাবে রফতানিতেও নেমেছে ধস, এক বছরে কমেছে প্রায় 36,000 টন। ব্যবসায়ীরা বলছেন, আগে যেখানে প্রতিদিন গড়ে 500 ট্রাক পণ্য আসতো, এখন আসছে অর্ধেকেরও কম। এবছর 17 মে বেনাপোল দিয়ে গার্মেন্টস, তুলা, প্লাস্টিক, কাঠের আসবাব সহ আরও কয়েকটি পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়। ভারতের বিভিন্ন প্রভিন্স থেকে যে মালামাল বাংলাদেশে আমদানি রপ্তানি হয়, এক্ষেত্রেও যাওয়া আসার এই বাধাগ্রস্তের কারণেও আমদানি রপ্তানি কমেছে। একই সাথে যে সমস্ত মালামাল এখন বেশি পরিমাণ আসছে সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস বা গার্মেন্টসের র মেটেরিয়ালস, এই সমস্ত আইটেমগুলো। আমদানি রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বন্দর কেন্দ্রিক ব্যবসায়ী ও শ্রমিকরা। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে এবং নিষেধাজ্ঞা শিথিল না হলে আরও বড় সংকটের আশঙ্কা করছেন তারা। অনেক সিএনডিএফ ব্যবসায়ী কাজ হারিয়ে বেকারত্ব ভোগ করছে, অনেক সিএনডিএফের স্টাফ বেকার হয়ে পড়েছে, যারা ট্রান্সপোর্ট ব্যবসা করে তারাও বেকার হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে বেনাপোলের অনেক মানুষ বেকার হয়ে যাবে। আমরা সরকারের কাছে দাবি করব, দুই দেশের উচ্চ পর্যায়ে বৈঠক করে যাতে আমদানি রপ্তানি গতিশীল হয়, তার সুব্যবস্থা যাতে করে। তবে আমদানি রপ্তানি কম বেশি হওয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। কারণ স্থলপথে সেই পণ্য রপ্তানিটা কমেছে, বাট ওভারঅল আবার সেই রপ্তানিটি কিন্তু আপনারা দেখেছেন যে টোটাল রপ্তানি বেড়েছে, যে রিপোর্টটি আমাদের কাছে আছে। 2025-26 অর্থ বছরে বন্দর থেকে 8,370 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আছে। সেই হিসাবে গত 3 মাসে প্রায় 2,100 কোটি টাকা আদায় হওয়ার কথা ছিল, কিন্তু আদায় হয়েছে 997 কোটি টাকার মতো। মাছরাঙা, নিউজ ডেস্ক।
দুর্গাপূজার ছুটি শেষে পুরো দমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচারণা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শাটল ট্রেন ও সড়কে নিজ নিজ প্যানেলের প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর, শহীদ মিনার, রেলওয়ে স্টেশন ও বিভিন্ন অনুষদে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন বিভিন্ন সমস্যা সমাধানের। তালিকায় রয়েছে আবাসিক সমস্যার সমাধান, যাতায়াত ব্যবস্থার উন্নতি, ক্যাম্পাসে খাবারের মান বৃদ্ধি, নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ সহ নানা ইস্যু। প্রায় 3 যুগ পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন, যেখানে মোট 907 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা চলছে জোরে সোরে। প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিলি করে তাদের প্রচার চালাচ্ছেন। তবে ছুটি শেষে বাড়ি থেকে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরেনি। আগামী 14 অক্টোবর রাত পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ বলেছেন, ভোক্তা অধিকারে বর্তমানে যে আইন রয়েছে তার অনেক দুর্বলতা রয়েছে। ফলে অনেক দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। আইন সংশোধনের জন্য খসড়া প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। সকালে খুলনা বিভাগীয় কমিশনারের সেমিনার কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ করতে হলে দেশের সকলকে সচেতন হতে হবে। পণ্য বা কোনো সেবা গ্রহণের সময় নিজের অধিকার সম্পর্কে জেনে নিতে হবে। তাহলে প্রতারিত বা অধিকার বঞ্চিত হওয়ার হার কমে যাবে। দ্রুত নতুন আইন বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় গত 24 ঘণ্টায় জেলায় 7টি মাছ ধরার ট্রলার জব্দ সহ 26টি বরফকল সিলগালা করা হয়েছে। এছাড়া 2 জেলেকে 5 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানিয়েছেন, নৌবাহিনী ও পুলিশের সহায়তায় মৎস্য বিভাগ বেতুয়া, সামরাজ, খেজুরগাছিয়া, পাঁচকোপাট সহ বিভিন্ন ঘাটে অভিযান চালানো হয়। এ সময় 7টি ট্রলারের মাঝিদের 34,000 টাকা জরিমানা ও 10,000 মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে 26টি বরফকল সিলগালা করে বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়াও দৌলতখানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় 2 জেলেকে 5 দিন কারাদণ্ড ও 41,000 টাকা জরিমানা দেওয়া হয়েছে। এ সময় 84 কেজি ইলিশ ও 18,000 মিটার জাল জব্দ করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কয়েকটি জায়গায় তিস্তার পানি বিপদসীমার উপরে, 4 জেলার নিচু এলাকা প্লাবিত, পানিবন্দী কয়েক লাখ মানুষ। মানিকগঞ্জের পদ্মার ভাঙনে বিলীন বহু স্থাপনা। ঢাকা সিলেট 4 লেন থেকে বাদ পড়ছে ধরখার আখাউড়া স্থলবন্দর পর্যন্ত অংশ। ব্যাহত হবে প্রকল্পের মূল উদ্দেশ্য, ব্যবসা বাণিজ্যে ক্ষতির আশঙ্কা। অর্থবছরের শুরু থেকে বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্যে ধস। রাজনৈতিক স্থিতিশীলতা না ফিরলে ও নিষেধাজ্ঞা শিথিল না হলে বড় সংকটের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী আয়োজন নিউজ শো সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল।